আপনি কহনা প্যারায় সিনেমাটা নিশ্চয়ই দেখেছিলেন, যেখানে একটা ক্রুজ থেকে আমিষা প্যাটেল এক রাত্রেবেলায় হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে ও যখন নিজেকে আবিষ্কার করলো ঋত্বিক রোশনের সঙ্গে, তখন দেখলো ওরা পৌঁছে গিয়েছে একটা আইল্যান্ডে। চারিদিকে কেউ কোথাও নেই, এমন একটা আইল্যান্ড যেখানে ওরা দুজন, সেখান থেকে ওরা ওদের জীবন শুরু করার কথা বলেছিল, ভালোবাসার কথা বলেছিল। 3 রাত 4 দিনের লাক্ষাদ্বীপ ট্রিপে কাটিয়ে ফেলেছি একটা দিন একটা রাত। শেয়ার করেছি গোয়া থেকে লাক্ষাদ্বীপের আগাতি এয়ারপোর্টের পথে ছোট্ট ফ্লাইট জার্নির অভিজ্ঞতা। আলোচনা করেছি লাক্ষাদ্বীপ আসার জন্য পারমিট কিংবা পিসিসির মতো ডকুমেন্টেশন কিভাবে সংগ্রহ করবেন। আজকের পর্বে শেয়ার করব লাক্ষাদ্বীপে শেষ 2 রাত এবং 3 দিন কিভাবে অতিবাহিত করলাম সেই অভিজ্ঞতা। আর এটাই লাক্ষাদ্বীপের আসল অ্যাডভেঞ্চার, বিশেষ করে যারা আগামী দিনে এই একই প্যাকেজে লাক্ষাদ্বীপ আসবেন তাদের অপেক্ষায় আরব সাগরের গভীরে স্কুবা কিংবা স্নরকেলিংয়ের মতো দুর্দান্ত সব অ্যাডভেঞ্চার। কায়াকিং কিংবা গ্লাস বোটে চড়ে নীল জলরাশির মাঝে নিজেকে ভাসিয়ে দেওয়ার, জঙ্গলে ঘেরা আইল্যান্ডে পৌঁছে কহনা প্যার হ্যায় সিনেমার স্মৃতি মনে ফিরে আসার, আর অবশ্যই এই আইল্যান্ডে তৈরি হোমমেড বিরিয়ানির স্বাদ গ্রহণ করার। আপনি সিঙ্গেল, কাপল কিংবা ফ্যামিলি নিয়ে লাক্ষাদ্বীপ বেড়াতে আসলে এই 3 রাত 4 দিন প্রত্যেকটা মুহূর্ত ঠিক কতটা এনজয় করবেন আজকের পর্ব তারই অকাট্য প্রমাণ। তবে এই পর্ব দিয়ে শেষ করব লাক্ষাদ্বীপ, আর লাইক বোতামে অবশ্যই করে দিন একটা সিঙ্গেল ক্লিক। আজ 19শে জুলাই 2025, সময় সকাল 8:42। আজ সকালে আমরা একটা নতুন জেদ করলাম যে আমরা ডাইনিংয়ে বসবো না, আমরা বসবো হচ্ছে এরকম বালির ওপরে। তা আমি একটা এরকম প্লাস্টিক সবসময় ক্যারি করি, এই বালির মধ্যে প্লাস্টিক বিছিয়ে সব খাবার দাবার আইটেম নিয়ে বসে পড়েছি। এই চা দিয়ে শুরু করেছি, তারপর দেখা যাক কী কী ব্রেকফাস্টের আইটেম রয়েছে একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সকালে এখানে রয়েছে পাইনঅ্যাপেল জুস, এইদিকে রয়েছে দই, রুটি, অমলেট, ডিম সেদ্ধ। এই দিয়ে ব্রেকফাস্ট করে আমরা শুরু করব আমাদের লাক্ষাদ্বীপের আগাতি আইল্যান্ডে দ্বিতীয় দিনের সকাল। জলেই জীবন শুরু আর জলেই জীবন শেষ, আর জলের মধ্যে আমাদের খেলা হবে বেশ। সময় সকাল 10:10। 3 রাত 4 দিনের লাক্ষাদ্বীপ ট্রিপের ডে ওয়াইজ আইটেনারি আগে থেকে শেয়ার করে দিয়েছিল ট্যুর সংস্থা। সেই মোতাবেক আজকে দ্বিতীয় দিনে ব্রেকফাস্টের পর আমাদের নিয়ে যাওয়া হলো খুব কাছেই স্নরকেলিং এবং কায়াক, এই দুটো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য, যেগুলো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। দরকারি জিনিস বলতে সঙ্গে নিলাম ক্যামেরা, এক্সট্রা পোশাক। 3 রাত 4 দিনের এই ট্রিপ সেই অর্থে পুরোটাই রিল্যাক্সেশন, বেশি দৌড়ঝাঁপ, ছোটাছুটি এইসবের কোনো ব্যাপার নেই। সময় সকাল 10:34। গাড়ি আমাদেরকে এসে নামিয়ে দিয়েছে এই আগাতি আইল্যান্ডের ইস্টার্ন সাইডে। এই দ্বীপের বা এই আইল্যান্ডের 4টে সাইড আছে, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এই স্নরকেলিং এবং কায়াক এই দুটো অ্যাক্টিভিটি কিন্তু হয় এদের আগাতি আইল্যান্ডের ওয়েস্টার্ন সাইডে। কিন্তু এখন যেহেতু মনসুন অর্থাৎ বর্ষাকাল, সেহেতু সমুদ্র অনেকটাই অশান্ত, তার জন্য এই অ্যাক্টিভিটিগুলো করা হবে হচ্ছে ইস্টার্ন সাইডে। কারণ এখানে সমুদ্র তুলনামূলক শান্ত, মানে পশ্চিমের থেকে পূর্বের সমুদ্র তুলনামূলক শান্ত। তো এখানেই হবে হচ্ছে স্নরকেলিং এবং হচ্ছে কায়াকিং, এই দুটো অ্যাক্টিভিটি আজকে আমাদের জন্য রয়েছে। আর এই দুটো অ্যাক্টিভিটি করার জন্য যে লাইফ জ্যাকেট সেটা কিন্তু এরাই প্রোভাইড করবে। কায়াকের বোট ওরা দেবে আর স্নরকেলিং কিট ওরা দেবে। আর এই স্নরকেলিং আর কায়াকিং এই দুটোই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর অনেকে মনে করেন যে এইসব ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করার জন্য সুইমিং জানতে হয়, সুইমিং এক্সপার্ট হতে হয়। তাদেরকে বলবো আপনি যত সুইমিং না জানবেন বা কম জানবেন তত আপনি ভালো করে করতে পারবেন স্কুবা বা স্নরকেলিং। এর জন্য সুইমিংয়ের দরকার পড়ে না, দরকার হচ্ছে মনের জোর। আরব সাগরের মাঝে অবস্থিত এই আগাতি আইল্যান্ড তৈরি হয়েছে কোরাল রিফ বা প্রবাল প্রাচীর দিয়ে। গভীর সমুদ্র আর আইল্যান্ডের মাঝে রয়েছে অগভীর লাগুন, যেখানে রয়েছে বিভিন্ন সামুদ্রিক প্রাণী, রঙিন মাছ, জলজ উদ্ভিদ, জীবিত কিংবা মৃত কোরালস। 20 থেকে 25 মিনিট সময় ধরে এই স্নরকেলিং করানো হয়। সমুদ্রের নিচে অবস্থিত মেরিন লাইফ ঠিক কীরকম তার একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।
স্নরকেলিং করার সময় এই রকমই মেরিন লাইফ দেখা যায় আন্দামানের কোনো কোনো আইল্যান্ডে। বর্ষাকালে সমুদ্র উত্তাল, জলের মধ্যে কোথাও কোথাও চোরা স্রোত, আকাশে মেঘ না থাকলে এই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আরও ক্লিয়ার হয়। তবে এই যে ভিডিও আপনারা দেখলেন এটা আরও ক্লিয়ার হতো যদি আকাশটা পরিষ্কার থাকতো। মানে এটা যদি অক্টোবর বা নভেম্বর মাস হতো তাহলে আরও ক্লিয়ার পেতাম ভিডিওটা। যেহেতু আকাশে মেঘ রয়েছে একটু ঘোলাটে ঘোলাটে, তার জন্য মোটামুটি পেয়েছি। স্নরকেলিংয়ের পর এবারে কায়াকিং। অন্যান্য সময়ে নিজেই কায়াক চালানো যায়, কিন্তু বর্ষাকালে সমুদ্র উত্তাল, তটভূমি থেকে অনেকটাই এগিয়ে এসেছে, রয়েছে জলের স্রোত। তাই সহকারী হিসাবে প্রত্যেকটি কায়াকে একজন করেছিলেন আমাদের সেফটির জন্য। এই বাচ্চাটার বয়স হচ্ছে 4 বছর, কিন্তু ওর কোনো ভয় লাগছে না। ও সুইমিং টুপি পরেছে আর সেই সাথে লাইফ জ্যাকেট পরেছে। আপ কাহা সে হো? কেরালা সে। সময় বেলা 11:15 হয়ে গেল। আমাদের স্নরকেলিং এবং হচ্ছে কায়াকিং এই দুটো অ্যাক্টিভিটি যেগুলো আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এই আইল্যান্ডে কি বাইক রেন্ট পাওয়া যায়, যেখানে আমরা বাইক রেন্ট করে এদিক ওদিক ঘুরতে পারি? তো আমাদের ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি দু একটা জায়গা দেখিয়ে দিলেন যেখানে কিন্তু বাইক রেন্ট পাওয়া যায়। আপনারা যে রিসর্টে থাকছেন, মানে আমি যেখানে আছি সেখানকার ম্যানেজারকে বললে ওরা অ্যারেঞ্জ করে দেবে। তো বাইক রেন্ট নিয়ে কিন্তু আপনারা আর কি যারা কাপেলে আসছেন বা যারা বন্ধুরা আসছেন তারা কিন্তু আইল্যান্ডে চক্কর কাটতে পারেন। তবে সাবধানে গাড়ি চালাবেন আর ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এগুলো কিন্তু সঙ্গে রাখবেন। রিসর্টে ফিরে এসে দেখি আমাদের রুম ক্লিন তো করেই দিয়েছে, সেই সঙ্গে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে যে দ্বিতীয়বারের জন্য অগোছালো করতে নিজের লজ্জা হবে। বেশিরভাগ জায়গায় স্টাফরা কী করে, বিছানাটা পরিষ্কার করে দেয়। এখানে বিছানা পরিষ্কার করা, সব কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া, চায়ের কাপ, জলের বোতল, আমাদের জামা কাপড়, রিচ অ্যান্ড এভরিথিং, বাক্সগুলো সব গুছিয়ে দিয়েছে। সময়বেলা 2:17। আজকে খিদেটা যেন একটু বেশি পেয়েছে। গতকাল রাত্রে কথা হয়েছিল যে আজকে আমাদের যে মেনু সেখানে বিরিয়ানি থাকবে। যারা গেস্ট আসবে তাদের জন্য হয়তো সব কিছু আইটেম পাল্টে যাবে, তখন হয়তো চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব কিছু থাকবে। বাট আমরা বলেছিলাম আমাদের কিছু লোকাল খাবার দেবেন। তো ওনারা বলেছেন আজকে এখানে বিরিয়ানি বানাবো, কারণ এখানে কিন্তু বিরিয়ানিটা খুব চলে। বিয়ে বলুন বা কোনো অনুষ্ঠান বলুন বা বাড়িতে গেস্ট আসলে বলুন, বিরিয়ানির চল এখানে রয়েছে। মানে এটা একটা এখানকার স্পেশাল খাবার। এই হচ্ছে বিরিয়ানি। আমি বলেছিলাম এদেরকে যে এখানে কিন্তু কারি পাতা, বেশি কারি পাতাটা দেবেন না, এটা একটু মানে কারি পাতা ছাড়া বা সাউথ ইন্ডিয়ান ছাড়া একটু ইন্ডিয়ান মানে নর্থ ইন্ডিয়ান স্টাইলে বানাবেন। তো বিরিয়ানি খোলার পরে কিন্তু দারুণ একটা স্মেল আসছে। সেই সঙ্গে রয়েছে এখানে স্যালাদ, এটা রয়েছে আনারস, আর এই রয়েছে আপেল, আর রয়েছে এখানকার পাঁপড়, এটা তো আগেও ছিল, আর এই রয়েছে চাটনি, আর ওদিকে রয়েছে দই। তো এই রয়েছে আমাদের আজকে টোটাল খাবার, যেটা দেখে জিভে জল চলেই এসেছে। এর মশলা সম্পূর্ণ আলাদা। এখানে গোলমরিচ রয়েছে, লবঙ্গ রয়েছে, আর এর মধ্যে না চিকেনটা ওরা এভাবে মিশিয়ে দিয়েছে। মানে চিকেন কিন্তু আলাদা করে নয়, চিকেন কিন্তু বিরিয়ানির মধ্যেই। আর চিকেনে কিন্তু বড় বড় পিস নয়। চিকেন বিরিয়ানি বড় একটা লেগ পিস থাকে বা একটা সিনা থাকে তা কিন্তু নয়। চিকেনগুলো টুকরো টুকরো করে কাটা হয়েছে, কেটের মধ্যে দিয়েছে। এখানে যে চিকেনটা ইউজ করা হয়েছে, এই চিকেনটা কিন্তু এখানে লোকাল, কারণ এখানে কিন্তু চিকেনের দোকান রয়েছে। মানে ব্রয়লার মুরগি এখানে কিনতে পাওয়া যায়, এখানে চাষটাস হয়। তো যারা লাক্ষাদ্বীপ আসছেন চিকেন বিরিয়ানি কিন্তু ট্রাই করবেন। ভরপেট খাওয়া দাওয়ার পর দারুণ একটা ঘুম। বিকেল হতে না হতেই শুরু হলো ঝড়, সেই সঙ্গে হালকা বৃষ্টি। তাই আর কোথাও যাওয়ার প্ল্যান করিনি। এমনিতেও যাওয়ার মতো তেমন কোনো জায়গাই নেই। বিকেল ফুরিয়ে সন্ধে, তারপর রাত নামলো। আহারাদি শেষ করলাম 9টার মধ্যেই। চারিদিকে সমুদ্রে ঘেরা অদ্ভুত এই জায়গায় সবাই যেন জলের মধ্যে বন্দি। না আছে সিনেমা হল, না আছে শপিং মল, মনোরঞ্জনের তেমন কিছুই নেই। তবু রাত নামলে অদ্ভুত এক শান্তি আসে। আর কতক্ষণই বা বাইরে বসে থাকবো, কতক্ষণই বা সমুদ্র দেখবো, কতক্ষণই বা সমুদ্রের হাওয়া খাবো। মানে একা একা আসলে এই জায়গাটা ভীষণ ভীষণ বোরিং। মানে যারা কাপেলে আসবে না, কিংবা যারা ফ্রেন্ডস ফ্যামিলি আসবে, তাদের সময় কেটে যাবে, ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এখনও তো এই জায়গাটা পুরোপুরিভাবে চালু হয়নি। রেস্টুরেন্ট থাকতো, একটু গান বাজনা হতো, একটু মজা হতো, হইহুল্লোড় হতো, তাহলে সময়টা কেটে যেত, ভালো লাগতো। বাট এখন সন্ধ্যাটা এখানে ভীষণ চুপচাপ, ভীষণ নির্জন। আমাদের নয় কাজ করে সময় কেটে যাচ্ছে, একটু চোখ বন্ধ করছি, কাজ করছি। বাট কাজ না থাকলে সত্যি খুব বোর হয়ে যেতাম। লাক্ষাদ্বীপে কেটে গেল আমাদের আরও একটা রাত। 20 জুলাই 2025। লাক্ষাদ্বীপে আমাদের তৃতীয় দিনের সকাল। খুব সকালে ঘুম থেকে উঠে খানিকটা সময় পা ভেজালাম সামনের সমুদ্রে। আকাশ আজও মেঘলা, সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। স্বভাবতই বৃষ্টির পরে আবারও মেঘাচ্ছন্ন আকাশ, দারুণ হাওয়া দিচ্ছে, মাতাল করা হাওয়া, টিপটিপ বৃষ্টি। তার মধ্যে মনে পড়লো আজ তো আমাদের লাক্ষাদ্বীপে শেষ দিন, মানে আগাতি আইল্যান্ডের শেষ সকাল, এবং আজকের পুরো দিনটা আমরা এই আইল্যান্ডেই থাকবো। কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, স্কুবা আছে, গ্লাস বোট আছে, এগুলো করে নেবো।
তবে তার আগে করতে হচ্ছে ব্রেকফাস্ট, কারণ অলরেডি এরা দুবার আমাদের ডেকে গিয়েছে যে আপনাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আলাদাই কিছু আয়োজন। সুমিত বলেছিল দাদা আমি রুটি খাবো, তো ওর জন্য সুন্দর সুন্দর চাপাটি বানিয়ে দিয়েছে। সেই সঙ্গে সুমিতের পছন্দের আলুর তরকারি, আলুর সঙ্গে অন্যান্য সবজিও রয়েছে, দই তো থাকবেই। আমাদের জন্য রয়েছে হচ্ছে মিক্স জ্যাম, সেই সঙ্গে পিনাট বাটার, একদম সব নতুন, এটা শরীরের জন্য খুব ভালো শুনেছি আমি, যারা ব্যায়াম ট্যাম করে। ব্রেড দিয়েছে, এত ব্রেড দিয়েছে, মোটামুটি আমার 1 মাসের ব্রেড এটা। সেই সঙ্গে দিয়েছে হচ্ছে জুস, বয়েলড এগ, আর সেই সঙ্গে অমলেট। যদিও এই জায়গাটা এখনও পুরোপুরি চালু হয়নি, কিন্তু এদের যে আতিথেয়তা বা যে খাতিরদারি না, সেখানে ত্রুটি নাই। এবং সবথেকে ভালো এখানকার ম্যানেজার যিনি আছেন না, সত্যি খুব ভালো। বারবার এসে আমাদেরকে খোঁজ নিচ্ছেন যে আপনাদের কী লাগবে, কখন খাবেন, কী কোথায় যেতে হবে। কালকে আমরা ভাবছিলাম বিকালে আইল্যান্ডে বাইক নিয়ে ঘুরবো, বাইক রেন্ট পাওয়া যায় বলছিলাম আপনাদেরকে। তো কালকে বাইক উনি খুঁজে পাননি একটাও। তো আমাদেরকে এহেনও প্রস্তাব দিয়েছিলেন যে আপনি আমার বাইকটা নিন, দিয়ে আপনারা ঘুরে আসুন। যাই হোক, আমি কালকে কাজ করছিলাম, কালকে আর যাইনি। এটাও তোকে জানিয়ে দিতে হচ্ছে ভয়েস কলে যে আমি তখন তরকারি খাচ্ছি। সুমিত এত ভালো ছেলে, এরকম এই যুগে এরকম ছেলে দেখা যায় না। উনি তো একটা বড় ব্যবসাও সামলায়, ওকে দেখে বুঝতে পারবেন না যে একটা বড় এরকম বিজনেসম্যানের ছেলে বা এরকম একটা বিজনেস হ্যান্ডেল করে। খুব সিম্পল ছেলে, এই জন্য ওকে আমার বেশি ভালো লাগে। আর এই যুগের ছেলে হয়ে ওর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই নেই, যা আছে সব হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকও কিচ্ছু করে না। আর সুমিতের একটাই বন্ধু আছে যার সাথে ফোনে সবসময় ব্যস্ত থাকে, যখন বেড়াতে টেড়াতে আসে তো তাকে ও ইচ অ্যান্ড এভরিথিং বলে। ও যদি দেখে যে জলটার রঙটা একটু, কালারটা একটু হয়তো মনে হলো যে একটু অন্যরকম কালার, তো বলবে জানিস তো জলটা একটু অন্যরকম মনে হলো খেতে আমার। মানে এই যখন ছেলে আজকাল দেখা যায় না। মানে এরকম একটা জায়গায় পৌঁছে একটা ছেলে, তার 1000টা বন্ধু বান্ধবী থাকবে, তার একটা অন্য লাইফস্টাইল থাকবে, ও সিম্পল। আমি খুব কম মানুষের সাথে মিশি, কিন্তু আমি যাদের সাথে মিশি, এদের সাথে ট্রিপে গিয়েছি, আমার এই বন্ধু বলুন বা ছোটো ভাইয়ের মতো বলুন, মানে এই যে সার্কেলটা রয়েছে না, সেটা খুব লিমিটেড, এবং তারা ভালো, অন্তত আমার থেকে ভালো। চলে এসছে আমাদের গাড়ি, যে গাড়ি করে আমরা যাব হচ্ছে স্কুবা করতে। একটু লেট হয়ে গেল, কারণ আজকে ওয়েদারটা খুবই খারাপ, প্রচুর আকাশে মেঘ। এবার ওয়েদার ঠিকঠাক না থাকলে ওরা স্কুবা করায় না। এর আগে আমি স্কুবা করেছি অন্যান্য আইল্যান্ডে, কিন্তু আগাতি আইল্যান্ডে স্কুবা করার অভিজ্ঞতা এই প্রথমই হবে। এখানে কিন্তু আগামী দিনে আরও অনেক ছোটো ছোটো রিসর্ট তৈরি হচ্ছে। প্রাইভেট কোম্পানি এখানে সব রিসর্ট বানিয়েছে। রিসর্ট বানিয়েছে মানে কি, এখানকার লোকাল লোক বানিয়েছে, সেগুলোকে হয়তো ভাড়া দিয়ে দিয়েছে। যেমন আমরা যেখানে রয়েছি যে রিসর্টটাতে, সেখানে যে 6টা রুম আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু জিওএল নিজে বানায়নি, বানিয়েছে এখানকার লোক। জিওএল এদের কাছ থেকে লিজ নিয়েছে। সময় সকাল 11:13। আমরা এখানে পৌঁছেছি এই আগাতি আইল্যান্ডের নর্দার্ন সাইডে। নর্দার্ন সাইডে কেন, আমাদের এখানে স্কুবা করানো হবে। এখানে যে কোম্পানি আমাদের স্কুবা করাবে তার নাম হচ্ছে আমাথি। কথা বললাম যে স্কুবা ড্রাইভার আছেন ওনার সাথে। এই স্কুবাটা কিন্তু হচ্ছে অপশনাল, আপনি করতেও পারেন না করতেও পারেন। কিন্তু আমি যে প্যাকেজে এসেছি লাক্ষাদ্বীপের 3 নাইট 4 ডেজ প্যাকেজ, সেখানে কিন্তু এই স্কুবা ডাইভিং ইনক্লুড নেই। এই বাচ্চাগুলোকে দেখে আমার পরের কথা মনে পড়ে গেল। লেভেলের ঝড়। আর আমি যেটা বলছিলাম না, যে এখন যেহেতু মনসুন টাইম, সমুদ্র উত্তাল, ওই জন্য স্কুবাই কাছেই করাবে, খুব বেশি দূরে নিয়ে যাবে না। কিন্তু আপনারা যদি ওই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে আসেন, তখন তো সমুদ্র এতটা উত্তাল থাকে না, তখন সমুদ্র আরও পিছিয়ে যায়। এখন তো সমুদ্র অনেক এগিয়ে এসছে, তখন আরও পিছিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু বোটে করে ওরা নিয়ে যায় একটা নির্দিষ্ট জায়গাতে, তারপর স্কুবা করায়। যারা আমার লাক্ষাদ্বীপের ব্লগ দেখেছেন তারা তো জানেন ভালো করে। এখানে আমাদের স্কুবা সম্পর্কে একটা ব্রিফ দেওয়া হচ্ছে। এই যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, জ্যাকেট রয়েছে, মাস্ক রয়েছে, এগুলো সম্পর্কে হয়ে গেল আমাদের ব্রিফিং। এবার হবে একটু প্র্যাকটিসিং। আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই হয়তো আছেন যারা ফার্স্ট টাইম স্কুবা করতে আসছেন, সেক্ষেত্রে স্কুবার জন্য সাঁতার জানার কোনো দরকার নেই। যত আপনি সাঁতার কম জানবেন, যত জলের মধ্যে হাত পা কম নাড়াবেন, তত আপনি ভালো স্কুবার এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর স্কুবা করার ক্ষেত্রে 4টে সিগন্যাল হয়, আমি একটু বলে দিই আপনাদেরকে বলে দেবে। এইটা মানে হচ্ছে ওকে, মানে আপনি ঠিক আছেন। এইটা মানে হচ্ছে গেট ডাউন, মানে সমুদ্রের আরও নিচে আপনাকে নিয়ে যাবে। এইটা মানে হচ্ছে আপনি ঠিক নিয়ে আপনার কষ্ট হচ্ছে। আর এটা মানে হচ্ছে হয়ে গেছে স্কুবা, আমাকে উপরে নিয়ে যাও। ওখানে তার কথা বলতে পারবেন না, যে স্কুবা ড্রাইভার রয়েছে, সে কিন্তু আপনার ইশারাতেই সব কিছু বুঝবে। স্কুবা আপনারা আগে যদি করে থাকেন বা নাও করে থাকেন, প্রথমে কিন্তু এখানে প্র্যাকটিস করানো হবে। সেই প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করে নেবেন, আমিও কিন্তু করে নেবো, কারণ এইটা দরকার। আমরা তো দীর্ঘদিন জলের নিচে যাইনি। এবার হঠাৎ করে আজকে 1 বছর পরে যখন জলের নিচে যাবো, তখন কিন্তু প্রবলেম হতে পারে। বিশেষ করে কানে প্রচণ্ড প্রেশার হয়, কানে ব্যথা করে, হয়তো একটু শ্বাস নিতেও কষ্ট হতে পারে। তো একটু প্র্যাকটিস করলে কী হবে, আপনার শরীরটা অ্যাকনোটাইজ হয়ে যাবে। তারপরে আপনি আস্তে আস্তে গভীরতা বাড়িয়ে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটারে চলে যাবেন। বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এর পরবর্তী ভিডিওতে। কেন জানি না, জলের নিচের এই পৃথিবীটা আমার বরাবর পছন্দের। ব্রিদিং প্র্যাকটিস করতে করতে কখন যেন স্কুবা ডাইভার আমাকে আস্তে আস্তে ঠেলে দিল
প্রায় 5 মিটার গভীর সমুদ্রতলে। নিচে সাদা বালি, আকাশে মেঘ রয়েছে। সেই কারণেই জলের নিচের অংশ খুব একটা পরিষ্কার নয়, কিছুটা আলো আঁধার পরিবেশ। বড় বড় কোরালসগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ। প্রথমে ওরা আমাকে ভয় পেলেও সময় বাড়ার সাথে সাথে অচিরেই যেন আলাপ করার জন্য ছুটে আসে। কতটা সময় ওদের মাঝে কাটিয়েছিলাম মনে নেই, আধ ঘন্টা হতে পারে কিংবা তার বেশি হতে পারে। আমি শুধু ফিল করলাম গভীর সমুদ্রে কত শত প্রাণীর অস্তিত্ব। জলের নিচে বড় বড় সব কোরাল, তার গহ্বরে মাছ, আরও কত সামুদ্রিক প্রাণীর বসবাস। বিভিন্ন প্রজাতির রঙিন মাছ দেখে মনে পড়ছিল স্কুল জীবনের কথা, যখন রাস্তার ধারে সাজানো রঙিন মাছ ভর্তি অ্যাকোরিয়ামের দোকান থেকে 5 টাকা কিংবা 10 টাকার টিফিন খরচ বাঁচিয়ে জল ভর্তি করা প্যাকেটে কিনে আনতাম লাল, কালো এই সব রং বেরঙের মাছ। জল ভর্তি একটা বয়ামে ওদের রেখে দিতাম, আর রোজ সকাল সন্ধ্যায় খাবারের দানা দিতাম। অপেক্ষা করতাম আর ওদের খাওয়া দেখতাম। ছোটবেলার সেই দিনগুলো আবারও ফিরে এলো, যখন আমার অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6 মিটার গভীরে আরব সাগরের কোনো এক কোণে। আর ওঠার পর আমাকে বলছে যে আমাদের ড্রাইভার ছিল, সে বলছে যে আপনার ব্রিদিং খুব ভালো এবং আপনি খুব জলের নিচে কনফিডেন্ট। বলছে আপনি স্কুবা ডাইভিংয়ের কোর্স করে নিন, আপনার জন্য ভালো হবে। যত জলের নিচে আপনি কুল থাকবেন না, আপনি নিজেকে ছেড়ে দেবেন, আপনি একটুকু জানবেন যে আপনি মরবেন না, ওরা আপনাকে ঠিক বাঁচিয়ে নিয়ে আসবে। এনজয় করুন এই জলের নিচের পৃথিবীটাকে। আর সেই সাথে আরেকটা পরামর্শ দেবো আপনাদেরকে, কোরালস এখান থেকে কিন্তু কেউ নিয়ে যাবেন না, কারণ ধরা পড়লে কিন্তু বিশাল টাইপের জরিমানা হবে। কারণ এটা আমাদের দেশের সম্পত্তি এবং এটা আমাদের প্রকৃতি। বায়োডাইভার্সিটি যেন কোনো কারণে আমাদের জন্য নষ্ট না হয়, এটাই পরামর্শ থাকলো একজন ট্রাভেল ব্লগার হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে। আর খরচ সম্পর্কে বলে দিই, এখানে কিন্তু স্কুবা ডাইভ করতে রেট হচ্ছে 3,500। ক্যাশ আপনারা দিতে পারেন অথবা আপনারা ফোনপে বা পেটিএমেও পে করতে পারেন, বাট এখানে নেটওয়ার্কের যে অবস্থা এর সঙ্গে ক্যাশ রাখুন। স্কুবা ডাইভ শেষ করে ফিরে এলাম রিসর্টে। সেই দিনটা ছিল রবিবার। আগের দিনের মতোই আজও লাঞ্চে ছিল বিরিয়ানি। আমরা দিতে বলেছিলাম, কারণ অদ্ভুত একরকম স্বাদ এই ঘরোয়া বিরিয়ানির। না তো বেশি তেল কিংবা মশলাদার, অথচ টেস্টি, আর খাওয়ার পরেও নেই অস্বস্তি। গতকাল বিরিয়ানি খেয়ে পুরো ফিদা হয়ে গেছি, বললাম কিছু লাগবে না, আমাদের বিরিয়ানি দিন। প্রথমে প্রস্তাব করেছিল যে ফিশ বিরিয়ানি, বাট ওটা খুব ঝাল হয়, তো আমার দরকার নেই, আমাদের চিকেন বিরিয়ানি দিন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিছানায় একটু গড়িয়ে নিতেই বেলা ফুরিয়ে বিকেল 4টে বেজে গেল। তৈরি হয়ে আবারও বেরিয়ে পড়লাম। ভরপেট বিরিয়ানি খাওয়ার পর সবে একটু ঘুমের ভাব এসেছিল, তারপরেই ডিং ডং বেল বাজলো। কেন আবারও বেরিয়ে পড়তে হবে? কারণ বিকাল 4টে বেজে গেছে। আমাদের লাক্ষাদ্বীপে এই বেলার এবং আজকে আমাদের লাস্ট ডের যে দুটো অ্যাক্টিভিটি রয়েছে সেটা করার জন্য সময় বিকাল 4:35। আমরা চলে এসেছি আমাদের আগাতি আইল্যান্ডের একদম সাউদার্ন সাইডে, মানে দক্ষিণ দিকে। শেষ দিনে আরও দুটো অ্যাক্টিভিটি রয়েছে। গ্লাস বোটে চড়ে কালপেতি আইল্যান্ড ঘুরে আসা। এই অ্যাক্টিভিটি যদিও প্যাকেজে ইনক্লুড থাকে না, এটা অ্যাডিশনাল কস্ট, তবে আমি বলবো এটা মিস করা উচিত নয়। কালপেটি হচ্ছে একটা আইল্যান্ড যেখানে বোট নিয়ে যাবে, কিন্তু যে বোটে করে আমরা যাব সেটা হচ্ছে গ্লাস বোট। যখন আমরা সমুদ্রের ওপর দিয়ে যাব তখন সেই গ্লাস বোটের গ্লাস যেমন দিয়ে আমরা যেমন সমুদ্রের ভেতরে যে সমস্ত কোরালস বা মেরিন ড্রাইভ রয়েছে সেগুলো দেখতে পাবো, একই সঙ্গে আমরা নতুন একটা আইল্যান্ড লাক্ষাদ্বীপে সেখানে গিয়েও কিছু না কিছু এক্সপ্লোর করতে পারবো। লাক্ষাদ্বীপে এসে যারা এই অ্যাক্টিভিটি করবেন তাদের জন্য একটা কথা আমি বলবো, লাইকের আশায়, বেশি বেশি লাইকের আশায় লাইফ জ্যাকেট না পরার ভুল কিন্তু করবে না। লাইফ জ্যাকেট কিন্তু অবশ্যই পরবেন, কারণ এই বোটগুলো খুব একটা বড় বোট নয়, আর এখন মনসুন টাইম, সমুদ্র প্রচুর উত্তাল, সুতরাং নিরাপত্তা কিন্তু সবার আগে নিজের। কারণ পড়ে গেলে এই লাইফ জ্যাকেট থাকলে তাও আপনি বেঁচে যাবেন, না থাকলে এই টানে কোথায় তলিয়ে যাবেন, মানে আপনাকে খুঁজে পেতেই বোধহয় 7 দিন লেগে যাবে। মনসুন টাইমে সমুদ্র বেশ উত্তাল, তারই প্রভাব পড়েছে এই গভীর থেকে অগভীর লাগুনে। জলের নিচে সাদা বালি, কোথাও কোথাও রয়েছে কোরালস। বিশেষ একরকম ক্যামেরা দিয়ে এই বোট চলাচলের দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলাম। গ্লাস বোট থেকে দেখেছিলাম এক বিরাট আকৃতির সামুদ্রিক কচ্ছপ। এই সমুদ্রের ঢেউ এতটাই উত্তাল না, দেখুন ওখানে বিশাল ঢেউ, আর এখানে সব জলের মধ্যে লাইভ কোরালস। আমরা ফোনটাকে ওখানে সেট করে দিয়েছি, প্রচুর কোরালস রয়েছে, প্রচুর
কোরালস রয়েছে, মাছ রয়েছে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাক্ষাদ্বীপের আগাতি আইল্যান্ডের এয়ারপোর্ট। কিছুক্ষণের মধ্যেই দেখি আগাতি এয়ারপোর্ট থেকে টেক অফ করছে অ্যালায়েন্স এয়ারলাইনের ছোট্ট একটা ফ্লাইট। দৃশ্যটা দেখে মন ভরে গেল। খুব সম্ভবত এটা কোচি কিংবা বেঙ্গালুরুর পথে। এই আগাতি আর এই কালপেতি এই দুটো আইল্যান্ড আছে পাশাপাশি, মানে অনেকটা টুইল আইল্যান্ডের মতোই। মানে ওর এয়ারপোর্টে রানওয়ে শেষ হচ্ছে, সমুদ্র মাঝখান থেকে একটা চ্যানেল, তারপরে শুরু যাচ্ছে কালপেটি আইল্যান্ড। তো সেখানে পৌঁছে গেছি। এইটুকু আসার জন্য সমুদ্র এত উত্তাল না, এত হাওয়া, স্পিডবোট আসতে চলছে, তাও পুরো ভিজে টিজে একাকার। এই সমুদ্রের নোনা জলে চোখ পুরো জ্বলছে। আর আগাতি থেকে কালপেতি এই পর্যন্ত যে সমুদ্রের ওপর দিয়ে আমরা এলাম, এখানে জল কোথাও 5 মিটার গভীর, কোথাও 2 মিটার, কোথাও বা 5 ফুট, কোথাও বা 2 ফুট। আপনাদের অনেকের মনে হতে পারে আমাদের সঙ্গে তো ছোট বাচ্চা আছে, আমাদের তো এখন হানিমুনের বয়স নেই, আমরা বাচ্চার মা বাবা হয়ে গেছি, আমরা কি বাচ্চাকে নিয়ে আসতে পারবো? এই দেখুন কত ছোট্ট একটা বাচ্চা এসছে, কি সুন্দর সমুদ্র এনজয় করছে জলের মধ্যে। আর ওর একটা ভাইও এসছে, ও এখন বোতলে করে দুধু খাচ্ছে আর জল দেখে কাঁদছে। আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষের আইল্যান্ড আগাতি। আগাতির ঠিক পাশেই কালপেতি আইল্যান্ড। এখানে ভারতবর্ষের যে অশোক স্তম্ভ তার চিহ্ন করা রয়েছে বা প্রতীক করা রয়েছে। ওইখানে শেষ হচ্ছে আগাতি আইল্যান্ডের এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের রানওয়ে। একটু আগে ফ্লাইট উড়ে গেল, আপনারা দেখলেন। ওই রানওয়ের পরেই রয়েছে সামুদ্রিক একটা চ্যানেল, তারপরেই হচ্ছে এই আইল্যান্ডটা। এখানে লোকজন থাকে বলে তো আমার মনে হয় না, কারণ পুরো আইল্যান্ডটা এরকম জঙ্গল। আর সব থেকে ভালো বিষয় কি জানেন, এই আইল্যান্ডে দেখুন এত কোরালস না, এখানে বালি কম, কোরালস বেশি। পুরো জুতো ফুতোর মধ্যে আমার কোরালস হয়ে গিয়েছে, কত রকমের সব কোরালস। আমাদের যে বোট চালক তিনি বলছেন ভেতরে একটা জঙ্গল আছে, জঙ্গলে যেতে। জঙ্গলটা দেখেই জাস্ট গা ছমছম করছে। একেই বর্ষাকাল, বৃষ্টির জন্য গাছের পাতা একদম সবুজে সবুজ হয়ে আছে, তার মধ্যে এরকম জঙ্গলের পথ, জুতোর মচমচ আওয়াজ, ওইদিকে সমুদ্রের গর্জন, ভাই রোমাঞ্চ কিছু আলাদাই। জঙ্গল এই জায়গায় এসে একটু যেন ফাঁকা হয়েছে, গাছগুলো যেন একে অপর থেকে সরে সরে গিয়েছে, আর গোটা রাস্তাটা এরকম কোরালস রয়েছে। আমি জানি না কেন এই আইল্যান্ডে মানুষ থাকে না, হয়তো আগামী দিনে থাকবে বা কোনো রকম হয়তো সমস্যা রয়েছে, বা এই আইল্যান্ডের যা গঠন তা হয়তো মানুষের বসবাসের পক্ষে উপযুক্ত নয়। আমার যা মনে হচ্ছে এই রাস্তাটা না আইল্যান্ডের ভেতর দিয়ে গিয়ে সমুদ্রের একটা অংশের সাথে আরেকটা অংশে কানেক্ট করে হয়তো। জঙ্গলে চলা পায়ে হাঁটা পথ এসে উন্মুক্ত হলো সমুদ্রের ঠিক উল্টো দিকে। লোকজন কেউ বাস করে না এই আইল্যান্ডে। যারা আসে তারা ট্যুরিস্ট, বেড়াতে আসে আবারও ফিরে যায়। সমুদ্র এখানে অন্যরকম উত্তাল, জলে নামার উপায় নেই, বোঝার ক্ষমতা নেই জল এখানে কতটা গভীর। আইল্যান্ডের এক প্রান্ত আর আরেক প্রান্ত কানেক্ট হয়েছে পায়ে চলা পথে। আর এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য অন্যতম সেরা জায়গা, সেরা। ট্যুরিস্ট এখন খুব বেশি নেই, তার জন্য ভিডিও করে বা ছবি তুলে অনেকটাই মানসিক শান্তি। যাদের কাছে সময় এনার্জি একটু বেশি আছে বা মনের মধ্যে অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা বেশি আছে, তারা এই জঙ্গলের পথ ধরে আরও এগিয়ে গিয়েছে। দূর দূর পর্যন্ত চলে যাওয়া যায়, এখানে গিয়ে ভিডিওগ্রাফি করা যায়, ফটোগ্রাফি করা যায়। এখানে কিছু বালিও রয়েছে, আপনি ভাবুন জায়গাটা কি অদ্ভুত সুন্দর। চাইলে এখানেও নামতে পারেন, এখানে নেমেও ভিডিওগ্রাফি করতে পারেন। দারুণ সুন্দর, দারুণ। এই অনুভূতিটা বলে বোঝানো মুশকিল যে কতটা সুন্দর, যেখানে বিকাল প্রায় ফুরিয়ে এসেছে আর এই রকম একটা জায়গায় জাস্ট পা ঝুলিয়ে বসে আছি, আর আমার পায়ের নিচে অতল সমুদ্র, বড় বড় সব ঢেউ আসছে, কখনো আমাকে এসে ভিজিয়ে দিচ্ছে, আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গিয়েছে। কালপেতি আইল্যান্ড থেকে বোট সফর সম্পূর্ণ করে আবারও যখন আগাতি আইল্যান্ডে ফিরে এলাম, তখন সময় বিকেল 6:30। পরনের সমস্ত পোশাক ভিজে গিয়েছে। লাক্ষাদ্বীপে আসলে না, যদি আপনার এরকম মানে প্ল্যান থাকে যে আপনি 4 সেট জামা প্যান্ট আনবেন, আপনি 4 সেট নয়, আপনি 6 সেট জামা কাপড় নিয়ে আসুন। কারণ এখানে প্রতিদিনই অ্যাক্টিভিটি করতে হবে, প্রতিদিনই জামা কাপড় ভিজবে সমুদ্রে এসে, তো চেঞ্জ তো করতেই হবে। সময় বিকাল 6:50, এখনও আলো রয়েছে, বাট আমরা পুরো কালো আর বিধ্বস্ত হয়ে গিয়েছি। এই টোটাল যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে পার বোট 3,500 টাকা, 3,500 পে করে দিলাম। আমরা যে বোটটায় গিয়েছিলাম ওটায় 6 জন যেতে পারবে, তো পার বোট 3500 টাকা। বড় বোট হলে আবার খরচ বেশি, তো ধরুন আপনারা 6 জন বা 4 জন এলেন, সেক্ষেত্রে টাকাটা আপনাদের শেয়ার হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। আরও একটা রাত লাক্ষাদ্বীপে কাটিয়ে পরের দিন অর্থাৎ 21শে জুলাই সকালে আমরা রওনা দিলাম
আগাতি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবারে আপনাদের সঙ্গে শেয়ার করি এই ট্রিপের প্ল্যান এবং দুইজনের জন্য সম্ভাব্য খরচ। ডে 1 আপনারা কলকাতা থেকে গোয়া এসে পৌঁছালেন। ডে 2 আপনারা গোয়া থেকে এসে পৌঁছানো হচ্ছে লাক্ষাদ্বীপ। ডে 3, ডে 4 এখানে থেকে ডে 5 আপনারা আবার লাক্ষাদ্বীপ থেকে পৌঁছানো হচ্ছে গোয়া। ডে 6 আপনারা গোয়া থেকে পৌঁছালেন কলকাতা। 6 দিনে আপনার এই প্রোগ্রাম পুরোপুরি কমপ্লিট। বাড়তি পাওনা কি, আপনি গোয়ার নাইট লাইফ পাচ্ছেন, গোয়ার ভাইস নিতে পারছেন, আবার লাক্ষাদ্বীপের এরকম নীল সমুদ্রের জলরাশিও পাচ্ছেন। এখানে তো প্যাকেজ হচ্ছে 49,000 টাকা। আরও আমি সব কিছু নিয়ে হেড্ডা ফেড্ডা নিয়ে ধরে নিলাম যে আরও আপনাদের এখানে 10,000 টাকা নিয়ে খরচা হলো, মানে হচ্ছে 60,000 টাকা। আর ফ্লাইট ভাড়া গোয়ার সব কিছু নিয়ে যদি ঠিক আগে একটু অ্যাডভান্স ফ্লাইট বুক করেন, তাতে ধরে রাখুন আপনার আরও কত, আরও নয় 20,000 টাকায় খরচা হলো, মানে 80,000 টাকায় আপনার গোয়া লাক্ষাদ্বীপ হয়ে গেল। আর এই 80,000 টাকা কিন্তু আপনি মলদ্বীপস করতে পারবেন না, কিন্তু এই 80,000 টাকায় মলদ্বীপসের ভাইব আপনি কাছে পেয়ে যাবেন। সময় সকাল 7:49, আমরা পৌঁছে গেছি আগাতি এয়ারপোর্টে। আর সেই সাথে আমাদের এই কদিনের যে আমাদেরকে গাড়ির পরিষেবা দিয়েছে আমাদের গাড়ির চালক, যেটা গোল থেকে সব কিছু ব্যবস্থা করে দিয়েছিল, ওর নাম হচ্ছে গফরজি। তো গফরজিকে এবারের মতো বিদায়। আবার যদি কখনো আগাতি আইল্যান্ডে আসি তখন আবারও দেখা হবে। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। এখানকার এয়ারপোর্টে যে স্টাফ আছে তাকে জিজ্ঞেস করছিলাম, ছোটো এয়ারপোর্ট তো, যে এখান থেকে ফ্লাইট কোথায় কোথায় অপারেট হয়। বললো এখন আগাতি এয়ারপোর্ট কানেক্টেড হচ্ছে কোচি, ব্যাঙ্গালোর আর হচ্ছে গোয়ার সাথে। মানে ব্যাঙ্গালোর থেকে আগাতি আসা সরাসরি ফ্লাইট রয়েছে, কোচি থেকেও রয়েছে এবং সেই সাথে গোয়া থেকেও রয়েছে। 3 জায়গায় ফ্লাইট চলে। মেনলি এখানে কানেক্টেড হচ্ছে ফ্লাই 91-এর ফ্লাইট, যেটা করে আমরা যাতায়াত করছি। আর রয়েছে ইন্ডিগো এবং অ্যালায়েন্স এয়ারও খুব তাড়াতাড়ি চালু হচ্ছে বা চালু হয়তো হয়েও গিয়েছে। পেয়ে গেছি বোর্ডিং পাস। আর এই ফ্লাইটের ডিপার্চার টাইম হচ্ছে সকাল 9:15, আর গোয়া অ্যারাইভেল টাইম হচ্ছে সকাল 11:05। আর আমরা এখান থেকে নিলাম হচ্ছে ওয়াল ম্যাগনেট। এই ওয়াল ম্যাগনেট এক একটা নিলে হচ্ছে 300 টাকা করে। সময় সকাল 8:58, উঠে পড়েছি ফ্লাইটে। ফ্লাইট মনে হচ্ছে টাইমেই ছাড়বে, বোর্ডিং কমপ্লিটও হয়ে গেছে। আমাদের ফ্লাইট সাকসেসফুলি টেক অফ করে গিয়েছে। নিচে পড়ে রইল আগাতি আইল্যান্ড, কোরাল রিফ, লাগুন আর আকাশে প্রচুর মেঘ। জানি না প্রত্যেকবার লাক্ষাদ্বীপ থেকে ফেরার সময় কেন মন খারাপ হয়। 3 রাত 4 দিন কী করে যে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। ঠিক যেন দুর্গাপুজোর মতো, সপ্তমী, অষ্টমী, নবমী, ব্যাস তারপর বিজয়া দশমী, মন খারাপের দশমী। ধীরে ধীরে চোখের আড়ালে চলে গেল লাক্ষাদ্বীপের আগাতি আইল্যান্ড। গভীর সমুদ্র আর মেঘের মাঝে পড়ে রইল কাটানো কিছু মুহূর্ত। গোয়াতে ফ্লাইট ল্যান্ড করার কিছু আগে ঘোষণা হচ্ছিল আবহাওয়া খারাপ, সেই সঙ্গে লাগাতার বৃষ্টি। আমাদের ছোট্ট ফ্লাইটটা বেশ কয়েকবার টার্বুলেন্সের মধ্যে পড়ল। প্রত্যেকবার মনে হচ্ছিল এবারের যাত্রায় বেঁচে গেলাম। চারিদিকটা পাহাড়ে ঘেরা। দেখা গিয়েছে গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যাক বাবা, দুগ্গা ফ্লাইট ল্যান্ড করলো ফাইনালি। আর এখন সময় হচ্ছে সকাল 10:53। যেদিন এখানে এসেছিলাম সেদিনও বৃষ্টি, আজও বৃষ্টি। আরে বৃষ্টির সঙ্গী হচ্ছে 1 কাপ কফি। এইরকম বৃষ্টির দিনে তো গোয়া আসতে হবে। তবে এরকম রোমান্টিক ওয়েদারে একা একা গোয়া না আসাই ভালো আমি বলবো। আমার মতো আনরোমান্টিক কেউ হবেন না, সঙ্গীর সাথে আসবেন, সঙ্গিনীর সাথে। যাই হোক, লাক্ষাদ্বীপের গল্প যদিও শেষ, কিন্তু আমার গল্প গিয়ে পৌঁছেছিল সেই কর্ণাটকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেদিন গোয়া থেকে আমার ফেরা হয়নি। চলে গিয়েছিলাম সন্তোজির হোমস্টেতে। নিজের মতো রান্না আর খাওয়া দাওয়া করে কাটিয়েছিলাম আরও 2 দিন। এনজয় করেছিলাম বর্ষার গোয়া। আর এরই মাঝে একদিন দেখে এসেছিলাম কর্ণাটকের যোগ জলপ্রপাত। ফিরব সেই গল্প নিয়ে পরের পর্বে। গোয়া, লাক্ষাদ্বীপ, গোকর্ণ কিংবা কর্ণাটক ট্রিপটা জাস্ট মনে রাখার মতো ছিল।